আগের পর্বে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কলেজ ট্যুরে মুর্শিদাবাদ এসেছি এবং সেখানে এসে আমরা আগের দিন হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ, জাহানকোষা কামান, মতিঝিল এই সমস্ত জিনিস ভ্রমণ করেছিলাম। তো আজকেও আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকেও আমরা বেশ কিছু সাইট সিইং করব, তো সেগুলো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখো, আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা গঙ্গার ধারে চলে এসেছি, কারণ নৌকা করে আজকে আমরা যাব ওই পারে। নৌকা থেকে নেমে ওখানে গিয়ে একটা টোটো বুক করে নিতে হবে। ওই মোটামুটি 800 থেকে 1000 টাকা মতন নিয়ে থাকে। ওখানে বেশ কিছু স্পট রয়েছে ঘোরার মতন, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেবে। তবে আমরা 3টে স্পট ঘুরবো, তো চলো আস্তে আস্তে সেগুলো শেয়ার করব। প্রথমে আমরা চলে এসেছি খোশবাগে। এখানেই রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। আলীবর্দী খাঁ, যিনি 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার নবাব ছিলেন, তিনি দিল্লির জামা মসজিদের অনুকরণে এই খোশবাগ তৈরি করেছিলেন। প্রথমে ঢোকার মুখেই এই বোর্ডে বেশ কিছু বিধিনিষেধ লেখা রয়েছে, তো সেগুলো পড়ে নিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে যেতে থাকলাম। খোশবাগের ভিতরে ঢুকে প্রথমেই কালো রঙের যে সমাধিটা দেখা যাবে সেটা হলো আলীবর্দী খাঁর মায়ের সমাধি, এবং তার পাশেই রয়েছে আলীবর্দী খাঁর 2 মেয়ে আমিনা বেগম আর ঘসেটি বেগমের সমাধি। এবং এই 3টে সমাধি কিন্তু পাঁচিল দ্বারা বেষ্টিত, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী মহিলাদের সমাধি কখনো ওপেন থাকে না। সেখান থেকে আরেকটু ভিতরের দিকে ঢুকলে তোমরা ওখানে 3টে সমাধি দেখতে পাবে। কথিত আছে যে পলাশির যুদ্ধে হেরে যাওয়ার পরে সিরাজউদ্দৌলা পালিয়ে যাচ্ছিলেন এবং তখন তিনি তার ড্রেস চেঞ্জ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার জুতোটা চেঞ্জ করা হয়নি। ফলে সেখানকার এক নৌকার মাঝি তার জুতো দেখে তাকে চিনে ফেলে এবং তাকে ধরিয়ে দেয়। পরবর্তীতে সেই মাঝিকেও পরিবার সমেত মেরে এখানে সমাধি দেওয়া হয়েছিল। সেখান থেকে আরেকটু ভিতরের দিকে গেলে তোমরা 3টে সমাধি দেখতে পাবে। গাইড দাদার কথায় সেখানে রয়েছে সিরাজের দেহরক্ষী গোলাম হোসেনের সমাধি আর বেগমদের যে 2জন দেহরক্ষী ছিল তাদের সমাধি। সেখান থেকে আরেকটু ভিতরের দিকে গেলে তোমরা দেখতে পাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। এই যে এটাই হলো সিরাজউদ্দৌলার সমাধি, আর তার পাশেই রয়েছে তার ভাই মির্জা মেহেদির সমাধি, আর সিরাজউদ্দৌলার ঠিক নিচে রয়েছে তার স্ত্রী লুৎফুন্নেসার সমাধি। তারপর তোমরা দেখতে পাবে বাংলার 4র্থ নবাব আলীবর্দী খাঁর সমাধি। তার ইচ্ছা অনুসারে তাকে এখানে সমাধি দেওয়া হয়েছিল এবং কথিত আছে যে সিরাজউদ্দৌলা তাকে এখানে সমাধি দিয়েছিলেন। আলীবর্দী খাঁর ঠিক নিচেই রয়েছে তার স্ত্রী সৈফুন্নেসা বেগমের সমাধি। এছাড়াও এখানে নবাবের পরিবারের আরও অনেকেরই সমাধি রয়েছে। সেখান থেকে আরও বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে খোশবাগ মসজিদ, যেটা আলীবর্দী খাঁ তৈরি করেছিলেন এবং তিনি এখানে প্রার্থনা করার জন্য আসতেন। এই মসজিদটির দেওয়াল জুড়ে অনেক কারুকার্য ছিল, কিন্তু বর্তমানে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। খোশবাগ দেখা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম কিরিটেশ্বরী মন্দিরে। 51 সতীপীঠের একটা অন্যতম সতীপীঠ হলো এই কিরিটেশ্বরী মন্দির। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে এই কিরিটেশ্বরী মন্দির বর্তমানে অন্যতম। কথিত আছে এখানে সতীর মুকুটের কণা পতিত হয়েছিল। তবে বর্তমানে যে কিরিটেশ্বরী মন্দির তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে। পুরনো মন্দিরটা পিছন দিকে রয়েছে প্রায় ভগ্নপ্রায় অবস্থায়। এই মন্দির থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে জলেশ্বর শিব মন্দির, আর তার একটু পিছন দিকেই তোমরা একটা স্ট্রাকচার দেখতে পাবে। এটাই ছিল প্রাচীন কিরিটেশ্বরী মন্দির। এছাড়াও আরও বেশ কিছু দেবদেবীর মন্দির এই প্রাঙ্গণে রয়েছে। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে মেলা বসে। এই মন্দির 300 বছরেরও বেশি পুরনো বলে দাবি করা হয়। এই মন্দিরের পাশে লাল রঙের আরও একটা মন্দির তোমরা দেখতে পাবে। সেখানে লেখা রয়েছে কিরিটেশ্বরী মাতার আদি মন্দির, আর এই হলেন মা কিরিটেশ্বরী। ওখানকার পুরোহিত মশাই আমাদেরকে দেখাচ্ছিলেন যে সামনে একটা ছবি রয়েছে এবং সেটা হলো ব্রহ্মশিলা, যা এই মূর্তির নিচে রয়েছে। মায়ের মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম ডাহাপাড়া ধামে। এটি মূলত ডাহাপাড়ায় অবস্থিত, আর এটার নাম হলো শ্রী শ্রী জগৎবন্ধু ধাম। এখানে ঢুকে একটা সাইডে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে জুতো রেখে তারপরে এর ভিতরে প্রবেশ করতে হবে। শ্বেতশুভ্র এই মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে খুব সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, এবং দেখো দুপাশে কি সুন্দর বিভিন্ন কালারের গোলাপ ফুল ফুটে রয়েছে। এটি তৈরি করেছিলেন জগৎবন্ধু সুন্দর। তিনি ছিলেন একজন ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি তিনি বিশেষভাবে সহানুভূতিশীল ছিলেন এবং তাদের নিয়ে তিনি বিশেষ কাজ করেছেন। এখানে প্রতিদিন সকালবেলা নাম কীর্তন হয় এবং
এবং সন্ধ্যেতে সন্ধ্যা আরতি হয়ে থাকে। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। সকাল 11টার মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে। এখানে গেলে তোমরা অবশ্যই 12টার আগে যেও, কারণ 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আমরা যখন গেছিলাম তখন কিন্তু মন্দির বন্ধই ছিল, তাই তোমাদের সাথে ঠাকুরের ছবি শেয়ার করতে পারলাম না। এছাড়া তোমরা যদি মুর্শিদাবাদে এসে খুব কম খরচে থাকতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে থাকতে পারো। এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থাও রয়েছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। মুর্শিদাবাদ ঘুরতে আসলে তোমরা এখানে অবশ্যই এসো। আশা করি তোমাদের এই জায়গাটা ঘুরে খুবই ভালো লাগবে। তারপর আমরা গঙ্গা পার করে চলে গেছিলাম কাঠগোলাতে। কাঠগোলা কিন্তু কোনো নবাব তৈরি করেননি, এক মারোয়ারি সম্প্রদায়ের মানুষ 1873 সালে এই প্যালেসটি তৈরি করেছিলেন এবং একটি জৈন মন্দিরও তৈরি করেছিলেন। এখানে প্রবেশ করে তোমরা প্রথমে দেখতে পাবে একটি স্নানাগার। তবে এটি কিন্তু শুধু স্নানাগার নয়, এটি ছিল গোপন সুড়ঙ্গ পথ, যেটির মাধ্যমে লক্ষ্মীপদ সিং দুবার জগৎ শেঠের বাড়ি যেতেন এবং ব্যবসা করে আবার ফিরে আসতেন। এর ঠিক সামনেই রয়েছে একটি চিড়িয়াখানা, যা তোমাদের সাথে পরে শেয়ার করছি, এবং তার পাশেই রয়েছে জলাশয়, যেখানে রং বেরঙের প্রচুর মাছ তোমরা দেখতে পাবে। এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ কিছু বাংলা সিনেমা ও সিরিয়ালে শুটিং হয়েছে, যেমন এক যে ছিল রাজা, একেন বাবু, বলদুর্গা মাইকি, এরকম বেশ কিছু সিনেমা ও সিরিয়ালের শুটিং এখানে হয়েছে। এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর নিচের তলায় একটা মিউজিয়াম রয়েছে, যেখানে সর্বসাধারণ প্রবেশ করতে পারে, কিন্তু এর দোতলায় কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। ও তোমাদের তো বলাই হয়নি, এখানে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা এবং সেই 30 টাকার বিনিময়ে তোমরা পুরো কাঠগোলাটা ঘুরে দেখতে পারবে। চিড়িয়াখানা বা মিউজিয়াম কোনো কিছু ঘোরার জন্যই কিন্তু আলাদা করে আর কোনো এন্ট্রি ফি নেই। প্যালেসের বেশ কিছুটা পিছনের দিকে রয়েছে জৈন মন্দিরটি। এখানে জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর আদিনাথ, 23তম তীর্থঙ্কর পরেশনাথ ও শেষ তীর্থঙ্কর মহাবীরের মূর্তি এখানে রয়েছে। মন্দিরের ভিতরে কোনো রকম ফোন বা ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আর দেখো মন্দিরের চারপাশটা কি সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো না। এই জৈন মন্দিরের সামনে একটা জলাশয় রয়েছে এবং সেখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই জায়গার নামটা কাঠগোলা কিভাবে হলো সেটা নিয়ে নিশ্চয়ই আমার মতো তোমাদেরও কৌতূহল রয়েছে, তো চলো এখন সেটাই বলি। কথিত আছে এখানে নাকি পূর্বে কাঠের গোলা ছিল। আবার অনেকে মনে করেন যে এখানে নাকি আগে অনেক কাঠগোলাপ গাছ ছিল এবং সেখান থেকে এই জায়গার নাম হয়েছিল কাঠগোলাপ। তবে পরবর্তীতে অপভ্রংশে তা হয়ে গেছে কাঠগোলা। তবে বর্তমানে এখানে কাঠের গোলা বা কাঠগোলাপ গাছ কোনোটাই নেই, বরং বেশ কিছু গোলাপ গাছ রয়েছে এখানে। তো চলো এবার চিড়িয়াখানা থেকে ঘুরে আসা যাক। এই চিড়িয়াখানায় কিন্তু অনেক রকমের মাছ দেখতে পাবে, আর যেটা দেখতে পাবে সেটা হলো বহু রকমের পাখি। আমাদের এবার মুর্শিদাবাদের ভ্রমণ এখানেই শেষ হলো। তো তোমাদের যদি বিকেলের দিকে ট্রেন থাকে তাহলে তোমরা সেই ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারো। তবে আমাদের ট্রেন রয়েছে পরের দিন সকালবেলা, তাই আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। দেন বিকেলবেলা আবার আমরা বেরিয়েছিলাম একটু আশপাশটা ঘুরে দেখার জন্যে আর একটু শপিং করার জন্যে। আজকে রাতে আমাদের ডিনারের মেনু ছিল চিকেন বিরিয়ানি, তো সেটা খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের পরের দিনকে ফেরার ট্রেন ছিল সকালবেলা ধনধান্যে এক্সপ্রেস 7:49। এই ট্রেনটার কলকাতা স্টেশনের সময় হচ্ছে 11:20। তবে আমার যেহেতু কৃষ্ণনগর স্টেশনটার সুবিধা হতো, তাই আমি কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছিলাম, আর ওখানে এই ট্রেনের টাইম হচ্ছে 9:15। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতন এইটুকুই, বাই বাই।